বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং উনি নিঃসন্তান ছিলেন এবং নিঃসন্তান অবস্থায় উনি একাকী সূত্রাপুরের ঋষিকেশ লেন এর একটি বাসায়, 4 তলার একটি বাসায় উনি বসবাস করতেন একাকী। ওই বাসায় ওনাকে 10ই সেপ্টেম্বর উনি অফিসে যান। অফিস শেষ করে উনি আবার বাসায় ফিরে আসেন। অফিস এবং বাসার বাইরে তার খুব একটা যাতায়াত ছিল না। 11ই সেপ্টেম্বর উনি যখন কলেজে অনুপস্থিত, তখন কলেজের ফাদার হেমন্ত ফাদার ওনাকে খোঁজ করেন এবং ওনাকে না পেয়ে তাকে বারবার ফোন করা সত্ত্বেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন ওই নটরডেম কলেজের 2 জন স্টাফ জনি এবং জয়দেবকে তাকে খোঁজ করতে পাঠানো হয় এবং জনি এবং জয়দেব ওই বাসায় গিয়ে বাসার কেয়ারটেকার জনৈক মিতু, তার কাছে ওই বাসার স্পেয়ার চাবি থাকে, সে বাসা খুলে টুলে দেয়, কাজের লোক, পার্ট টাইম কাজের লোক আসে, এই সমস্ত খুলে দেয়। তার কাছ থেকে চাবি নিয়ে বাসার ভিতরে ঢোকার পরে দেখে যে বিছনার উপরে লিপিকা গোমেজের মৃতদেহ। আপনারা দেখেন যে মৃতদেহ কী অবস্থায় ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন এবং তার পুরা বিছনা কিন্তু রক্তাক্ত। লিপিকা গোমেজের যে আত্মীয় স্বজন যারা ছিল, আপনারা জানেন যে লিপিকা গোমেজের বাবা নাই, তার মা অত্যন্ত বয়োবৃদ্ধ এবং লিপিকা গোমেজের এক ভাই আছেন। সেই ভাই আজকে এখানে উপস্থিত আছেন। উনি বারমুডা হলো আপনার ক্যারিবিয়ান আইল্যান্ডের একটা দ্বীপ রাষ্ট্র, সেই দ্বীপ রাষ্ট্রে উনি কর্মরত। তো আমরা লিপিকার এক কাজিন আছে, কাজিনের নাম হইল প্রিন্স গোমেজ। এই প্রিন্স গোমেজকে আমরা খোঁজ দিতে তাকে তার সন্ধান পাই এবং প্রিন্স গোমেজ বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। এই হত্যা মামলার নাম্বার হলো সূত্রাপুর থানার মামলা নম্বর 7/9/2024, ধারা 302-34 দণ্ডবিধি। পিবিআই এই মামলাটি প্রথম থেকেই ছায়া তদন্ত শুরু করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে সম্পৃক্ত যে ডিজিটাল মেথড আমরা অবলম্বন করার, ওই ঘটনাস্থলে কারা গিয়েছিল এসেছিল, তাদের কোনো ধরনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো কিছু আছে কিনা, এই সমস্ত দিক আমরা যাচাই করি এবং আমরা দেখতে পাই যে ওই বাসায় একটি ভেন্টিলেটরের ভাঙ্গা অংশ, একটি ভেন্টিলেটর ভাঙ্গা আছে, ছোট্ট একটি ভেন্টিলেটর, এবং ভেন্টিলেটরের কিছু রাবিশ গুঁড়া নিচে পড়ে আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এটা হয়তো সদ্য বা কিছুক্ষণ বা কিছুদিন আগের ভাঙ্গা, যার ময়লাগুলো এখনো পরিষ্কার করা হয় নাই। বিষয়টি অন্য অনেকের নজর এড়িয়ে গেলেও পিবিআইয়ের নজর এড়িয়ে যায় নাই। প্রচলিত পদ্ধতিতে মামলার তদন্ত চলতে থাকে। এই তদন্তে আমরা বিভিন্ন দিক যাচাই করতে থাকি। যেহেতু লিপিকা গোমেজ একজন সুন্দরী মহিলা, তার বয়স 50-এর কাছাকাছি, যদিও ন্যাশনাল আইডিতে তার বয়স আছে 40, কিন্তু কাগজে পত্রে তার বয়স 50-এর কাছাকাছি। তো এই যেহেতু উনি একজন আকর্ষণীয় একাকী মহিলা, তার কাছে বিভিন্ন রকম মানুষ আসে কিনা বা কারোর সাথে সম্পর্ক আছে কিনা, এই সমস্ত বিষয়ে আমরা যাচাই করার চেষ্টা করি। কিন্তু আমাদের যে মূল বিষয় যে এই বাসায় কেউ ঢুকেছে লিপিকার অজ্ঞাতে বা জ্ঞাতে, এই বিষয়টি আমরা শিওর হওয়ার পরে আমরা ওই বাসা থেকে কী কী জিনিস হারানো গিয়েছে, সেই হারানো জিনিসের, যেহেতু লিপিকা একাই বাসায় থাকতো, তো ওই বাসা থেকে হারানো জিনিসের কিন্তু খুব ক্লিয়ার কোনো লিস্ট আমরা পাই নাই। কিন্তু তার যে মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল, সেই মোবাইলগুলোকে ভিত্তি করে আমরা আমাদের অনুসন্ধান জারি রাখি এবং আমরা দেখতে পাই যে তার বাসা থেকে 2টি মোবাইল ফোন হারানো গিয়েছিল। এই মোবাইল ফোনগুলো ট্র্যাক করতে করতে আমরা লিপিকার বাসার পাশে এক লোক থাকতো। এই লোকের নাম হলো জুয়েল রানা। পেশায় সে সদরঘাটে একটা ডাইং ফ্যাক্টরিতে কাজ করতো, স্পেসিফিক কোনো কাজ ছিল না। সে পাশের বাসায় একটা চিলে কোঠায় তার পরিবার নিয়ে থাকতো এবং জুয়েল রানার এক বন্ধু, তার নাম হলো নজরুল। এই নজরুলও খুব আসলে ভালো কিছু কাজ করার মতো তার রেকর্ড ছিল না। এই 2 জনের সন্ধান আমরা পাই। তারা এই ফোনটা একসময় তাদের কাছে ছিল, তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে, আবার ফোনটা তাদের কাছে এসেছে। সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই। তারা আমাদেরকে পুরা ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার পিছনে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে, একাকী, তার সন্তান নাই, সুতরাং নিশ্চয়ই
তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়। এবং আজ থেকে 2 বছর আগে যখন লিপিকা গোমেজ তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিল, তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল। সেভাবেও তাদের একটা কানেকশনস ছিল। তারা তখন জুয়েল তার পরিবারকে বাসা থেকে অন্যত্র সরিয়ে দেয় এবং রাত্রেবেলা সে নজরুলকে ডেকে এনে তারা ওই বিল্ডিং ভেঙে ফেলে। আপনারা ছবিতে দেখবেন যে ছবিটা দেখাও, যে নজরুল সে কিন্তু খুব হালকা লিকলিকে, সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে। ইতিমধ্যে হয়তোবা লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। তাতে তারা লিপিকা যদি জেগে যেত তাহলে হয়তোবা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে এবং লিপিকার বাসায় তার যে বাসা থেকে তারা তার মোবাইল ফোন 2টি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায়। এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না, 26,350 টাকা ছিল, যা পরবর্তীতে তারা ভাগবাটোয়ারা করে নিয়েছে। এবং ওই ব্যাগটি তারা টাকাগুলো নিয়ে এই ব্যাগটি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালাবদ্ধ করে এই তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয়। আর যে হাতের যে লাঠি দিয়ে যেটা দিয়ে ওকে মারছিলেন, সেই লাঠিটাকে তারা বুড়িগঙ্গায় নিক্ষেপ করে তারা চলে যায়। আমরা যখন তাদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে জানলাম, তারপর তাদেরকে নিয়ে আমরা ওই বাসা থেকে যে সমস্ত জিনিস তারা চুরি করেছিল বলে স্বীকার করেছে, সেই সমস্ত জিনিস আমরা তাদের বাসা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। সুতরাং বিষয়টি সার্বিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা বস্তুত একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টির উদ্দেশ্যেই তারা ওই বাসায় ঢুকেছিল এবং পরিস্থিতির শিকার হয়ে তারা লিপিকা গোমেজকে তারা হত্যা করেছে।